গুলশান অফিসের প্রাচীর টপকাতে গেলাম ম্যাডামকে বাহির করার জন্য, তখন আমি পেপার স্প্রে খেলাম। পেপার স্প্রে খাওয়ার পর তো আমি ধরেন 3 বছর ওয়ান্টেড। আত্মীয় স্বজন খুব কম আশ্রয় দিত, বান্ধবীরা দিত। মানে যখন আপনি আশ্রয় চেতেন তারা কি কোনো আমরা চাকরি করি, এই করি সেই করি, আমাদের কোনো প্রবলেম হবে কিনা, মুখের ভাষা তারপরে কাজকুজ ভাব দেখলে বুঝে যেতাম। ভবিষ্যতে কি রাজনীতি আরো এঙ্গেজ হবে না রাজনৈতিক বিশ্লেষক? আমরা তো এখন আপনাকে দেখছি আমি এখন আর রাজনীতিতে আর হাজবেন্ডকে আমি চেষ্টা মানে আমি ইন্টারেস্টেড না আর পলিটিক্সে ফ্যামিলি থাকুক। বাংলাদেশের রাজনীতিতে কি নারীদের অংশগ্রহণ কি বাস্তবে বাড়ছে আপনি বলে মনে করেন? না, নারীদের অংশগ্রহণ বাস্তবে কমে গেছে। হ্যাঁ, তো আপনি বলেন তো যেদিন থেকে সংরক্ষিত আসন শুরু হয়েছে এটা তো ডে বাই ডে বাড়ছে। তো সংরক্ষিত আসন যদি বৃদ্ধি পায় তাহলে এটা কি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সরাসরি জনগণের সাথে কোনো থাকে সংযোগ থাকে? তো আলটিমেটলি তো পিছা যাচ্ছে নারীরা। ওই নামে মাত্র কটা মহিলা এমপি, তাও যদি নেতারা নেতাদের পছন্দ মতো দিবে, তো এখানেও তো কোয়ালিটি মেনটেন হচ্ছে না। একজন নারী রাজনীতিবিদ হিসেবে আপনার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা কি ছিল? অনেক অভিজ্ঞতাই তো আপনার কঠিন অভিজ্ঞতা। হ্যাঁ, কঠিন অভিজ্ঞতা ধরেন আমার কঠিন অভিজ্ঞতা যেমন আপনার বাচ্চা ফেলে রেখে আপনার পালাইতে হয়েছে, এর চেয়েও কি কঠিন সিচুয়েশন ছিল? এর চেয়ে কঠিন সিচুয়েশন ছিল। বাচ্চা ফেলে রেখে পালাইছি তো 1/11 থেকে, তো পালানোই আমি পালানো মানে তারপর আওয়ামী লীগ সরকার আসার পর আমার নামে 84টা মামলা দিচ্ছে। আচ্ছা, স্বাভাবিক কারণে আমি যখন ওই 5ই জানুয়ারি 2015 গুলশান অফিসের প্রাচীর টপকাতে গেলাম ম্যাডামকে বাহির করার জন্য, তখন আমি পেপার স্প্রে খেলাম। পেপার স্প্রে খাওয়ার পর তো আমি ধরেন 3 বছর ওয়ান্টেড এবং 84টা মামলা, মাসের পর মাস। এরপরে কি আপনি পালিয়েছিলেন? পালাতে থাকতে হয়েছে অনেকদিন, 1.5 বছর 2 বছর আমাকে বান্ধবীদের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি আমাকে পালায় থাকতে হয়েছে। আত্মীয় স্বজনকে আশ্রয় দিত? আত্মীয় স্বজন খুব কম আশ্রয় দিত, বান্ধবীরা দিত। মানে যখন আপনি আশ্রয় চেতেন তারা কি কোনো আমরা চাকরি করি, এই করি সেই করি, আমাদের কোনো প্রবলেম হবে কিনা, মুখের ভাষা তারপরে কাজকুজ ভাব দেখলে বুঝে যেতাম। তো তখন আমার সাথে সংগঠন করতো যে বান্ধবীগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি 2টো বান্ধবীর কাছে আমি আশ্রয় নিতাম। পরে আমি বান্ধবীর বাসা ভাড়া নিয়ে একটা রুম নিয়ে থাকতাম, মানে একবারে পার্মানেন্টলি, যেহেতু আমাকে কতদিন থাকতে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো সেভাবে আমাকে থাকতে হতো, একবারে লোকচক্ষুর অন্তরালে। বোরখা পড়তে হতো আমাকে। কোর্ট কাচারিতে কোনো কাজ থাকলে ধরেন আগের দিন বোরখা পরে এসে আমার ওই মেয়েদের নামাজ রুমে রাত থাকতে হতো, অথবা বার কাউন্সিলে রুম ভাড়া নিয়ে আমাকে রাত থাকতে হতো। চুপ করে পুলিশ আসার আগে আমাকে এসে কোর্টে ঢুকে পড়তে হতো, এবং সেখানে আমার মামলা করে তারপরে আবার 5-6 জন পাহারাদার লাগায় পুলিশের গাড়ি টাড়ি আসে কিনা চেক করে, নিজের গাড়িতে না উঠে সিএনজিতে করে, অটোরিকশাতে করে, মোটরসাইকেলে করে মুখ ঢেকে আমাকে বেরোতে হতো। এরকম 15-16 বছর আমাকে এইভাবে 1/11 থেকে আমাকে এইভাবেই চলতে হয়েছে। তো এগুলো অনেক দুঃসহ যন্ত্রণা। আর আপনার জলাল আবেদিন ফারুকের সাথে যে ঘটনাটা ঘটলো, এটা তো বাংলাদেশের ভিতরে একটা চিফ হুইপকে, নির্বাচিত এমপিকে কাপড় খুলে গেঞ্জি খুলে পিটানো, এটা তো খুব নিষ্ঠুর নির্মম একটা বিষয়। তো এটা তো মর্মান্তিক নিঃসন্দেহে। আর তারপরে ধরেন বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নয়, এই কথাটা বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব যখন বলেছিলেন, তখন আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ করার কারণে রোজার ভিতরে আমাকে জেলে থাকতে হয়েছে, আমাকে রিমান্ডে আমি তো পলিটিক্যাল মামলাতে রিমান্ডে আমি দিনের পর দিন থাকছি, মাসের পর মাস। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, এ থানা ও থানা সে থানা, বারান্দায় বসা রাখছে টুলের উপর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। এগুলো সমস্ত দুঃসহ যন্ত্রণা। ভবিষ্যতে কি রাজনীতি আরো এঙ্গেজ হবে না রাজনৈতিক বিশ্লেষক? আমরা তো এখন আপনাকে দেখছি আমি এখন আর রাজনীতিতে আর হাজবেন্ডকে আমি চেষ্টা মানে আমি ইন্টারেস্টেড না আর পলিটিক্সে ফ্যামিলি থাকুক। নির্বাচনে যে সর্বশেষ অংশগ্রহণ করতে পারলেন না, এটা কি কোনো বিশেষ কষ্টের জায়গা তৈরি করেছে? এই কারণে কি না, আমি আমার ভাগ্যটা বুঝে গেছি যে আসলে আর হচ্ছে না। বুঝতে পারছি, ভাগ্যটা আমি বুঝে গেছি। কারণ আমার দর্শনের সাথে এবং আমার ওই যে বললাম না যে আমার তো রাজনৈতিক মঞ্চে দেখা হয়নি, রাজনৈতিক মাঠে দেখা হয়েছে বেগম খালেদা জিয়া সহ সবার সাথে। তা আমি যেই কালচারে মানুষ হয়েছি, যেই কালচারে রাজনীতিটা করছি, যেই কালচারে আমি বড় হয়েছি, তো সেটার সাথে তো আমার মেলেনি জন্যই আমি কোনোদিনই নমিনেশন পাইনি। মেলেনি জন্যই আমি আমার মানে প্রত্যাশিত পদবি আমি পাইনি কখনো। তো এইটা নিয়ে নতুন করে আর ট্রাই করারও কিছু নাই, হতাশারও কিছু নাই, ব্যর্থতারও কিছু নাই।
সফলতারও কিছু নাই। আমি মনে করি আমি সৌভাগ্যবান যে দলকে একটা ভালো জায়গায় নিয়ে এসে দল ক্ষমতায় থাকা অবস্থায় আমি ইনঅ্যাক্টিভ হচ্ছি। অতএব এখানে আমার ভিতরে তো কোনো ইয়া নাই, মানে কোনো স্বার্থপরতা, কোনো প্রতিহিংসা কিংবা দলের প্রতি আনুগত্যের যে অভাব, সেটাও তো আমার ভিতরে নাই।